সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে গিয়ে সাক্ষাৎ করেছেন। বলা হচ্ছে তিনি তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই এই সাক্ষাৎটি। তবে এটা নিয়ে সমালোচকরা অনেকভাবেই উপস্থাপন করার চেষ্টা করছেন। বিশেষ করে যদি প্রশ্ন করাই যায় যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যদি তিনি যাবেনই, কেন 5 অগাস্টের পরপরই তিনি গেলেন না? কারণ 5 অগাস্টের আগে হয়তোবা তার যেতে সাবেক পতিত ফ্যাসিবাদী শাসকের হয়তোবা তর্জনী গর্জনী ছিল, কিংবা তার সেটা প্রটোকলে পড়ে কিনা আমি সেটা জানি না। দর্শক, প্রশ্নটা হচ্ছে তিনি এই মুহূর্তে গিয়ে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন কেন, যখন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এই মাসেরই 9 তারিখ তার লন্ডনে আসার কথা। যদিও তার ফিজিক্যাল ফিটনেসের কারণে ডাক্তাররা এখনো ছাড়পত্র দেননি, সেটা হয়তোবা 2-4 দিন প্লাস মাইনাস হতে পারে। এবং খুব সঙ্গত কারণেই বেগম খালেদা জিয়া যদি ইংল্যান্ডে আসেন, তাহলে বিএনপিকে গত 15 বছর এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক এবং অপ্রতিরোধ্য একটি সংগঠনে হিসাবে মানুষের কাছে ধরে রাখতে পেরেছেন সেই চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে যে সাক্ষাৎ হবে এবং তাতে অনেক যে রাজনৈতিক আলাপ আলোচনা হবে এবং দেশ ও জাতির ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর সেজন্যই প্রশ্নটা দেখা দিয়েছে যে কেন ঠিক তার লন্ডন আসার আগ মুহূর্তে গিয়েই জেনারেল ওয়াকারুজ্জামান বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করলেন। তবে আমি একটা জিনিস বলে নেই, এই আলোচনাটা বা এগুলা সম্পূর্ণরূপে হচ্ছে অ্যানালাইসিস, কিংবা আপনি বলতে পারেন এটা অনুমান করে বলা কি কি কারণের জন্য তিনি দেখা করেছেন। যদি আপনাদের কাছে এর চেয়ে ভালো কোনো কারণ থাকে বা যুক্তি থাকে, আপনারা সেটা আপনাদের কমেন্টে তুলে ধরতে পারেন। আমি নিশ্চিত করেই বলতে পারি, আমি কেউ কোনো ধরনের কমেন্ট করলে কাউকে ব্লক করি না, কিংবা কাউকে ডিসকানেক্টও করি না। এখন আসি আমরা, যাই হোক, সেই কি কি কারণে তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করতে পারেন। তার আগে একটু বলে নেই, আপনাদের মনে আছে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে এসেছিলেন, তখন তার এই আসার পরে তিনি নাকি একটি অনির্ধারিত হোক কিংবা আগের থেকে নির্ধারিত হোক, সেটা এখনো পরিষ্কার করেনি কোনো পক্ষ। আইএসপিআর এর পক্ষ থেকেও বলা হয়নি, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও পরিষ্কার করা হয়নি। একটি অনির্ধারিত প্রায় 50 মিনিটের একটি বৈঠক হয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। সেই বৈঠকে অনেকেই অনুমান নির্ভর করে বলেছেন, আমরাও কথা বলেছি, সেটা হচ্ছিল যে বাংলাদেশে রাজনীতিতে যাতে কোনো ধরনের নতুন শক্তির উত্থান না হয়, এক। দ্বিতীয়ত হচ্ছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে এবং আওয়ামী লীগের যারা অপরাধী আছে তাদের যদি বিচার করাও হয়, তারপরেও দল হিসাবে আওয়ামী লীগ যেন মাঠে থাকে, নির্বাচনে থাকে। এবং 3 নম্বর যে আলোচনাটা হয়েছিল, সবই আমি আগেই বলছি দর্শক, এটা অনুমান নির্ভর, জামাতকে যেন কোনো ধরনের স্পেস দেওয়া না হয়। এইরকমই এই 3টি পয়েন্টকে বেস ধরেই কিন্তু ওই সময় আমরা দেখেছিলাম যে নেটিজেনরা, ইউটিউবাররা এইভাবেই আলোচনাগুলো করেছিলেন। এখন বেগম খালেদা জিয়ার সাথে যখন সাক্ষাৎ করেছেন, কি কি বিষয় থাকতে পারে? অবশ্য বেগম জিয়ার সাথে সাক্ষাতে তার এই যে আলোচনাগুলো আমরা করব, এটার সাথে বাস্তবতার এবং দেশের চলমান রাজনীতি, ইউনূস সরকার পরিচালনা করা এবং সামনে সংস্কার এবং নির্বাচন, এই দুটোরই এক ধরনের যুগসূত্র আছে বিধায় আমরা এটা বিশ্বাস করার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আমি প্রথমেই যদি আসি, এই সাক্ষাতের আগে আপনাদের মনে আছে জনাব ওয়াকারুজ্জামান প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই দীর্ঘ সাক্ষাৎকারের আমি ডিটেলস না বলে তার সার কথাটা ছিল যে সেনাবাহিনী কখনোই ক্ষমতার ভাগীদার হতে চায় না এবং সেনাবাহিনী তার ঐতিহাসিক প্রয়োজনে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবং সেনাবাহিনী শেষ পর্যন্ত ডক্টর ইউনূসের সরকারকে সহযোগিতা করে যাবে আনটিল অ্যান্ড আনলেস
গণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা না হয়। এখানে আমরা যদি এই সাক্ষাৎকারের পাশাপাশি যে জিনিসটা আমাদের বলতে হচ্ছে, যেমন 2014, 18 এবং 24-এর নির্বাচনের পরে আমার নিজেরও ব্যক্তিগতভাবে এক ধরনের একটা কনসেপ্ট গ্রো করেছিল যে তাহলে কি দেশের সর্বশেষ ভরসাস্থল মানুষ যে বাহিনীটাকে যখন সব কিছুই ব্যর্থ হয়ে যায়, সকল দিক থেকেই যখন আশার আলো বন্ধ হয়ে আসে, ঠিক তখনই যে বাহিনীটি মানুষকে রক্ষার জন্য এগিয়ে আসে, 71-এ এসেছিল, 90-এ এসেছিল, আবার 2024-এও তারা আসলো। কিন্তু এই 14, 18 এবং 24-এর নির্বাচনের সময় যখন তারা কোনো হস্তক্ষেপ করলো না কিংবা জাতিকে রক্ষার জন্য এগিয়ে আসলো না, আমার ব্যক্তিগতভাবে এক ধরনের বোধ সৃষ্টি হয়েছিল তাহলে কি সেনাবাহিনীও অন্য যে বাহিনীগুলো আছে সেই বাহিনীগুলোর মতো গা বাসিয়ে দিল, নাকি তারা এই দায়িত্বটা আর নিতে চাচ্ছে না। এবং আমি নিজেও একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম যে এই সেনাবাহিনী যদি সর্বশেষ রক্ষাকারী হিসাবে এগিয়ে না আসে, যখন এই রাজনীতিবিদদের দ্বন্দ্ব সংঘাত যখন কোনো সলিউশনে যেতে পারবে না, তখন সেনাবাহিনী যদি এগিয়ে না আসে, কে রক্ষা করবে এই দেশকে? এবং এই সেনাবাহিনীর অনেক কর্মকর্তা, বিশেষ করে যেমন তার শেখ হাসিনার যে নিরাপত্তার দায়িত্বে ছিলেন যে তারেক সিদ্দিকী সাহেব, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ আরও কিছু সেনাবাহিনীর অফিসারের এবং সেনাপ্রধানের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মানুষের এক ধরনের আস্থা থেকে সেনাবাহিনী অনেকটা সরে গিয়েছিল। আমি অনেকটা বলছি দর্শক, কারণ তখন আমরা আশায় বুক বেঁধেছিলাম এই সেনাবাহিনীর সর্বশেষ সময় পর্যন্ত মানুষের পাশে থাকবে। এবং সেই সেনাবাহিনী আবারও 5 আগস্টে সেটা প্রমাণ করেছে। সেনাবাহিনী ক্ষমতা নেয়নি, কিন্তু স্বৈরাচারের নির্দেশে জনগণের বুকে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছে। ক্ষমতাও তারা নেয়নি, দিয়েছে গণতান্ত্রিকভাবে আরেকজনকে ক্ষমতায় বসিয়েছে। ছাত্র আন্দোলনের মুখে সেনাবাহিনী তাদের দায়িত্বটুকু পালন করেছে। এই জন্য এই সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে যে বা যারাই তাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করেন না কেন, তিনি তার দেশপ্রেমের পরীক্ষায় অনেক আগেই উত্তীর্ণ হয়েছেন। এখন তিনি বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। আরেকটা এখানে ব্যাপার আছে, যখন খালেদা জিয়া আসছেন ইংল্যান্ডে, এটার পাশাপাশি বিডিআর হত্যাকাণ্ডের আপনারা জানেন নতুন করে আবার তদন্ত হবে। জেনারেল ফজলুর রহমান সাহেবকে সভাপতি করে একটা কমিটি করা হয়েছে, ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো দর্শক, এই ভিডিওতে আমি বলছি না খুব একটা। এই বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের একটা যে প্রথমত হচ্ছে সেনাবাহিনীর অবস্থান, আমি একটু আগেই বললাম যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী পাশেই থাকবে এই সরকারের। দ্বিতীয় যে অবস্থানটা হচ্ছে বিএনপির অবস্থান তিনি জানার এবং বোঝার চেষ্টা করেছেন। মানুষের মধ্যে এক ধরনের পারসেপশন আছে যে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় এবং একটি ক্রেডিবল সাস্টেইনেবল নির্বাচন হয়, তাহলে বিএনপি হয়তো একটি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। সেই বিএনপি যখন ক্ষমতায় আসবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই 111-এর সরকার অনেকগুলো অপরাধও করেছিল। 111-এর সরকার হাম্বিতাম্বি দেখাতো, রাষ্ট্রীয় টাকা খরচ করে বিদেশে সফর করতো, কিন্তু এই কাজগুলো কিন্তু এই জেনারেল ওয়াকারুজ্জামান করছেন না এখন পর্যন্ত আমরা দেখছি। যদিও উপদেষ্টাদের আসিফের বিরুদ্ধে অভিযোগ আছে যে 6 দিনে তিনি 28 বার হেলিকপ্টার ছড়েছেন, আমি ওইটা নিয়েও আলাদা ভিডিও করবো দর্শক। এখন এই জেনারেল ওয়াকারুজ্জামান তার দেশপ্রেমে অনেক আগেই পরিচয় দিয়েছেন। তিনি হয়তো বা বিএনপির অবস্থানটাও জানার চেষ্টা করেছেন বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে, এই কারণেই যে 111-এর সরকারের নির্বাচনের পর তাদের, আমি আগেই বলছি তাদের যে অপরাধ, ওইটা আমি ডিটেলস যাব না এই ভিডিওতে, সেই যে জেনারেল মঈনু আহমদ সাহেব, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী সহ আরও কিছু বিতর্কিত কর্মকর্তাদের অন্যায়ভাবে রাজনীতিবিদদের হেনস্থা করা, জেলের ভিতর পড়া এবং হাম্বিতাম্বি দেখানো, এর ফলে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার সাথে সাথে আওয়ামী লীগের কাছ থেকে সেই 111-এর সরকারের বেশিরভাগ সেনা অফিসাররাই বাংলাদেশ থেকে সেফ এক্সিট নিয়েছিলেন।
এবং তারা অনেকেই এখন অনেক জায়গায় কিন্তু আমি বলবো যে এক ধরনের খুবই মানবেতর, কিংবা মানবেতর না বলা ঠিক হবে না, হয়তো আমি বলবো এটাকে এক ধরনের অসহায়ত্বের জীবন তারা এখন পালন করছেন এবং বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন, বাংলাদেশে আসছেন না হয়তো, বা তারা সেখানে স্থায়ীভাবে থেকেও গেছেন। এখন এই যে ওয়াকারুজ্জামান নিশ্চয়ই জাতির প্রয়োজনে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি হয়তোবা আসবে, তো বিএনপি যদি ক্ষমতায় আসে হয়তোবা এই ক্ষেত্রে তার এবং তার সাথে তার যে অনুগত অফিসাররা আছেন, যারা এই জাতিকে 5 অগাস্টে হয়তোবা অ্যাটলিস্ট হয়তো 10-15 হাজারও মানুষ মারা যেতে পারতো, এটার থেকে জাতিকে রক্ষা করেছেন তিনি। সেই কারণে সেই পতিত ফেসিবাদী সরকার যদি কোনো কারণে ভবিষ্যতে আসে, বা এসে আবার কোনো কারণে, আমি বলছি যদি 10 বছর পরে 15 বছর পরে, সেই কারণে হয়তোবা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সহ তার পরিবার সহ আরও অনেকের জন্য সেফ এক্সিট, কিংবা আমি কি বলবো, যাতে এক ধরনের নিরাপদে এবং পিসফুল ট্রানজিশনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পর তারা যেন শান্তিতে থাকতে পারেন, এই ধরনের কোনো আলোচনাও হতে পারে, আমি বলছি। এখন তারপরে আসেন আপনার আওয়ামী লীগের জন্য তার সেফ এক্সিট কঠিন হয়ে যেতে পারে, সেটা আমি বললাম দর্শক। এখন এটা ছাড়া আর যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে ইউনূসের সরকার গত 5 মাস থেকে সরকার চালাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা অস্বীকার করা যাবে না, ডক্টর ইউনূস আহমদের সরকার কিন্তু সফলতা দেখিয়েছে, অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এবং অর্থনীতির অবস্থা এখন আমি বলবো টালমাটাল অবস্থায় আছে। তৃতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে অতি সম্প্রতি ছাত্রদের যে বিপ্লবী সরকার গঠন এবং এতে করে 72-এর সংবিধান বাতিল করে দেওয়া, মুজিববাদের কবর রচনা করা, মুজিববাদ বলতে আসলে এরকম কিছু নেই, রচনা করা, এই ধরনের যে অতিমাত্রায় উৎসাহী হয়ে তাদের যে এক ধরনের বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা, এটার ব্যাপারে হয়তোবা তিনি বেগম জিয়ার মতামত জানতে চেয়েছেন, বা বিএনপির অবস্থান কি, এবং এতে করে সেনাবাহিনীর সহযোগিতা কীরকম দুইটি শক্তির মধ্যে সাস্টেইনেবল ওয়েতে বা এক ধরনের কোঅপারেশন হতে পারে, সেটা নিয়েও তিনি আলোচনা করতে পারেন। তারপরে আরেকটা বিষয় থাকতে পারে, অতি সম্প্রতি জাস্ট 2-3 দিন আগে আপনারা দেখেছেন জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান সাহেব একটা বিতর্কিত, আনএক্সেপ্টেবল এবং কাণ্ড জ্ঞানহীন মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই বাংলাদেশে জামায়াতে ইসলামী এবং সেনাবাহিনী হচ্ছে একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। দেখুন, সেনাবাহিনী নিঃসন্দেহে এদেশের জাতির গর্বিত সন্তানরাই এই বাহিনীতে আছে। যুগে যুগে ঐতিহাসিক প্রয়োজনে জাতির সংকটে তারা এগিয়ে এসেছে। শুধু বন্যা করায় যে এই সেনাবাহিনী জাতিকে দিক নির্দেশনা দিয়েছে, আশার আলো দেখিয়েছে, তা নয়। যখন রাজনীতিবিদদের সংঘাত সংঘর্ষ জাতিকে এক ধরনের বিভক্তির দিকে নিয়ে যাচ্ছিল, তখনই এই সেনাবাহিনী হস্তক্ষেপ করে জাতিকে প্রত্যেকটি সংকটময় মুহূর্তে তারা রক্ষা করেছে। সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর মতো একটা শক্তির সাথে কেন জামাতের মতো একটা বিতর্কিত রাজনৈতিক দল, এই সেনাবাহিনী লোকিত জেনারেল জিয়াউর রহমান সাহেব 1971 সালে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যার ফলে 7.5 কোটি বাঙালি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু করেছিল। তখন তো এই জামায়াতে ইসলামী সেনাবাহিনীর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধের পক্ষে অবস্থান নেয়নি, তারা বরং পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছে, রাজাকার, আলবদর, আল শামস শান্তি কমিটি গঠন করেছে, করে পাকিস্তানিদের সহায়তা করেছে। তাহলে কেন তিনি জামাতকে সেনাবাহিনীর সাথে, অবশ্যই জামাত ভালো কাজ করছে, একেবারেই ভালো কাজ করছে না, আমি সেটা বলছি না, কিন্তু তিনি যখন এই একমাত্র শব্দটা যোগ করেছেন তখনই বিপত্তিটা দাঁড়িয়েছে। এটা নিয়ে হয়তোবা এক ধরনের ভুল বুঝাবুঝি হতে পারে, সে কারণেই হয়তোবা তিনি বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে পারেন। লাস্ট যেটা আমি বলবো দর্শক, সেটা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের রোডম্যাপ দাবি করা হচ্ছে। সেই রোডম্যাপের নির্দিষ্ট তারিখ হয়তোবা বিএনপি চাচ্ছে। সেই রোডম্যাপ নিয়েও সেনাপ্রধানের পক্ষ থেকে বেগম জিয়ার পক্ষ থেকে কাছে
উপস্থাপনা করা হতে পারে বা আলোচনা হতে পারে, যেহেতু বেগম জিয়া এখন বিএনপিকে যিনি এখন দেখভাল করছেন সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন, দেখা হবে তার সন্তান যেহেতু। এইটাই ছিল আমার কাছে আপাতত বিশ্লেষণ দর্শক, সেনাপ্রধানের বেগম জিয়ার সাথে সাক্ষাতের। যদি এর বাহিরেও আপনাদের কাছে আরো কোনো পয়েন্ট থাকে, আপনারা আপনাদের সুচিন্তিত মতবাদ, আপনাদের সুচিন্তিত লেখনির মাধ্যমে আমার কমেন্টে আপনারা তুলে ধরতে পারেন। আজ এ পর্যন্তই।